আজকে আমরা ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিন। তো দেখো 40 নম্বরে তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে কোন কোন লেসন তোমাদের পড়তে হয় দেখো। 5 নম্বর যে লেসন রয়েছে অল সামার ইন আ ডে, এটা হচ্ছে প্রোজ। 6 নম্বর লেসন হচ্ছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এটা হচ্ছে পোয়েম। তারপর 7 নম্বর যে লেসন টম লুজার টুথ, এটা প্রোজ। এবং 8 নম্বর হিজ ফার্স্ট ফ্লাইট, এটা হচ্ছে প্রোজ। তো এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এই 4টি লেসন খুব ভালোভাবে পড়বে। তবে প্রথম যে দুটি লেসন রয়েছে এই দুটি খুব ভালোভাবে কিন্তু পড়বে। এগুলো তোমাদের থেকেই এই প্রথম দুটি থেকেই কিন্তু বেশিরভাগ স্কুলে প্রশ্ন আসে, অর্থাৎ প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয়, যে সিন তোমাদের আসে সেটা। এরপর দেখো কী ধরনের মানে কীরকম প্রশ্ন হয় তোমাদের। রিডিং যে কম্প্রিহেনশন সিন যেটা থাকে এখানে 10 নম্বর থাকে টোটাল, এবং আনসিন থেকে 10 নম্বর টোটাল দেওয়া থাকবে। তারপর হচ্ছে রাইটিং স্কিল থাকবে 10 নম্বর, গ্রামার থাকবে 6 নম্বর এবং ভোকাবুলারি থাকবে 4 নম্বর, মানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেখান থেকে টোটাল 10 নম্বর থাকবে। তো এরকম 40 নম্বরের প্রশ্ন তোমাদের হবে সেকেন্ড সামেটিভ এক্সামে। তো চলো একটি কোশ্চেন পেপারে আমরা সম্পূর্ণ উত্তর দেখে নেব এই ভিডিও থেকে, এবং এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা পিডিএফগুলোকে পাবে। প্রথমে তোমাদের অ্যাপটি ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে, তারপর পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপের মধ্যে থেকেই। তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এটা হচ্ছে তোমাদের লেসন 5 থেকে অল সামার ইন আ ডে, সেখান থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। প্যাসেজটি ভালোভাবে পড়তে হবে, তারপর নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তো চলো প্যাসেজটি আগে আমরা পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলো লিখব। কি বলা হচ্ছে, দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। তো দ্য চিলড্রেন মানে কি শিশুরা, ওয়ার ইগার মানে হচ্ছে আগ্রহী ছিল, টু সি মানে হচ্ছে দেখতে, দ্য সান অর্থাৎ সূর্যকে দেখতে শিশুরা আগ্রহী ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস। তো দে হ্যাড বিন মানে তারা ছিল, অন ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে, অল দেয়ার লাইভস তাদের সারা জীবন তারা ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে ছিল। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. তো দে হ্যাড বিন অনলি 2 years old মানে তাদের বয়স ছিল মাত্র 2 বছর। ওয়েন যখন, দ্য সান মানে সূর্য, লাস্ট শেষবার আর কি, লাস্ট বলতে কি শেষবার, কেম আউট মানে বেরিয়েছিল বা সূর্য উঠেছিল। অর্থাৎ এই যে শিশুরা এখন সূর্যকে দেখতে চলেছে, সূর্য উঠতে চলেছে এবং সূর্যকে দেখার জন্য তারা আগ্রহী, তোরা এরা মানে লাস্ট যখন সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল হচ্ছে মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। তো দে হ্যাড লং সিন্স ফরগটেন মানে কি তারা ভুলে গিয়েছেন, ঠিক আছে, তারা মানে ভুলে গিয়েছে। দ্য কালার মানে হচ্ছে রং, অ্যান্ড দ্য হিট এবং হচ্ছে তাপ, হিট মানে কি তাপ, অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, ইট বলতে এখানে সূর্য, অর্থাৎ এই সূর্যটা যে প্রকৃতপক্ষে কীরকম গরম এবং এর রঙটা কীরকম এটা তারা ভুলে গেছে। অর্থাৎ তখন তাদের বয়স ছিল 2 বছর, 2 বছর বয়সে সূর্য উঠেছিল, তো সেই জিনিসটা তাদের কিন্তু আর মনে নেই। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড সেইং অফ সামার অ্যান্ড দ্য সান। তো দে প্লেড মানে তারা খেলা করলো, ইন দ্য ইকোয়িং টানেলস, ইকোয়িং মানে কি প্রতিধ্বনিত, টানেলস মানে সুড়ঙ্গ, প্রতিধ্বনিত সুড়ঙ্গে তারা খেলা করলো। অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড মানে কি ভূগর্ভস্থ যে শহর, সেই ভূগর্ভস্থ শহরের হচ্ছে যে টানেলস মানে সুড়ঙ্গ, সেই প্রতিধ্বনিত সুড়ঙ্গে তারা খেলাধুলো করলো। অ্যান্ড সিং গান গাইলো, অফ সামার গ্রীষ্মের গান গাইলো, অ্যান্ড দ্য সান এবং সূর্যের গান গাইলো, ঠিক আছে। এরপর দেখো দ্য রেইন স্টপড মানে বৃষ্টি থেমে গেল। অর্থাৎ এই যে আমাদের 5 নম্বর যে লেসন অল সামার ইন আ ডে, এই লেসনটার শুরুতেই আমরা কী দেখেছিলাম, লেসনটা যখন তোমরা পুরো লেসনে পড়বে, এই লেসনটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, সেখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে। তো এই লেসনের শুরুতেই আমরা দেখেছি যে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল, এবং সেই বৃষ্টিটা এবার থামবে, অর্থাৎ 1 ঘন্টার জন্য এই বৃষ্টিটা কিন্তু থেমে যাবে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে দ্য রেইন স্টপড মানে বৃষ্টি থামলো। ওকে, নেক্সট দেখো ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড।
তো ইট ওয়াজ মানে কি এটা ছিল, অ্যাজ ইফ মানে যেন, হারিকেন, হারিকেন বলতে কি একটা ভীষণ ঘূর্ণিঝড় আর কি, হ্যাড লস্ট মানে হারিয়ে ফেলেছে ইট সাউন্ড এটার শব্দ। অর্থাৎ যখন প্রবল বেগে বৃষ্টি হয় তখন কিন্তু একটা প্রচণ্ড শব্দ হয়, আর হঠাৎ করে যদি বৃষ্টিতে থেমে যায় তাহলে কী হয়, তখন তার শব্দটা কিন্তু সব কিছু চুপচাপ হয়ে যায় আর কি। তো সেটা এখানে বলা হচ্ছে, বৃষ্টি যখন থেমে গেল তখন যেন মনে হচ্ছিল একটা বিশাল ঘূর্ণিঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস। তো দেয়ার ওয়ার নো মোশনস, মোশন মানে কি গতি, অর ট্রেমার, ট্রেমার বলতে কম্পন, অর্থাৎ কোনো গতি বা কম্পন এইসব কিছুই আর ছিল না, বাট পিস শুধুমাত্র কী ছিল, পিস মানে শান্তি, সব শান্ত হয়ে গিয়েছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। দ্য ওয়ার্ল্ড মানে কি এই বিশ্বটা, ঠিক আছে, অর্থাৎ জগৎটা, গ্রাউন্ডেড মানে কি, গ্রাউন্ডেড বলতে মাটিতে থেমে গিয়েছিল, মাটিতে বসে পড়েছিল এইরকম, টু আ স্ট্যান্ড স্টিল মানে স্থিরভাবে যেন বসে পড়েছিল, এই জগৎটা স্থির হয়ে গিয়েছিল এরকম মনে হচ্ছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। তো দেখো কি বলা হচ্ছে, দ্য সাইলেন্স মানে হচ্ছে কি, সাইলেন্স বলতে নীরবতা। তো দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নীরবতা এতটাই গভীর ছিল, ইমেন্স বলতে গভীর, এতটাই গভীর নীরবতা হয়েছিল সেই সময় বৃষ্টি থেমে যাওয়ার পরে আর কি। ওয়ান উড ফিল একজন অনুভব করতে পারবে, অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, দ্য ইয়ার্স মানে হচ্ছে কানগুলি, হ্যাড বিন স্টাফড, স্টাফড বলতে কি ভর্তি হয়ে যাওয়া, অর্থাৎ কানগুলো যেন ভর্তি হয়ে গেছে বা কানগুলো যেন বন্ধ হয়ে গেছে, কোনো কিছু শব্দই আর শোনা যাচ্ছে না। ওকে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, অর্থাৎ দ্য চিলড্রেন মানে কি শিশুরা, পুট দেয়ার হ্যান্ডস তাদের হাত রাখলো, পুট মানে কি রাখা, তাদের হাতগুলি রাখলো, টু দেয়ার ইয়ার্স তাদের কানে, অর্থাৎ বাচ্চারা তাদের কানে হাত রাখলো। দে স্টুড অ্যাপার্ট তারা আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে পড়লো, অ্যাপার্ট মানে কি আলাদা আলাদাভাবে। দ্য ডোর স্লিড ব্যাক, দ্য ডোর মানে কি দরজাটা, স্লিড ব্যাক মানে পিছনের দিকে খুলে গেল দরজাটা। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। দ্য স্মেল মানে হচ্ছে গন্ধ, অফ দ্য সাইলেন্ট মানে নীরবতা, ওয়েটিং ওয়ার্ল্ড মানে হচ্ছে এই অপেক্ষারত যে জগৎ, সেই জগৎ, কেম টু দেম তাদের কাছে চলে আসলো, অর্থাৎ যে সময়টার জন্য তারা অপেক্ষা করেছিল বৃষ্টি কখন থামবে সেই যে সময়, সেই সময়টা তাদের কাছে চলে আসলো। দ্য সান কেম আউট সূর্য বেরিয়ে আসলো। ওকে। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। তো ইট ওয়াজ মানে এটা ছিল, এটা বলতে এখানে সূর্যকে বলা হচ্ছে। তো সূর্যটা ছিল কীরকম, ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এই যে সূর্যের যে রং, এই রংটা কেমন ছিল, ফ্লেমিং মানে হচ্ছে জ্বলছে, জ্বলন্ত, ব্রোঞ্জ মানে হচ্ছে একটা ব্রোঞ্জ ধাতু, তো জ্বলন্ত ব্রোঞ্জের মতো রং ছিল এই সূর্যটার। অ্যান্ড ইট ওয়াজ এবং এটা ছিল ভেরি লার্জ খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। তো দ্য স্কাই মানে হচ্ছে আকাশটা, অ্যারাউন্ড ইট মানে এর চারপাশে, অর্থাৎ সূর্যের চারপাশে যে আকাশ, সেই আকাশটা কেমন ছিল, ওয়াজ ব্লেজিং ব্লু মানে হচ্ছে নীল রঙের, নীল রং হয়ে জল জল করে জ্বলছিল চারিদিকের আকাশটা। দ্য জাঙ্গেল বার্নড উইথ সানলাইট। দেখো দ্য জাঙ্গেল মানে কি জঙ্গল, বার্নড উইথ সানলাইট, সানলাইট মানে কি সূর্য, সূর্যের আলো, আর বার্নড মানে হচ্ছে জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়া, বাট এখানে জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়া বলবো না আমরা, কী বলবো, মানে এই যে জঙ্গল মানে কি জঙ্গলটা কী হচ্ছিলো, সূর্যের আলোতে ঝলমল করে উঠলো আর কি। ওকে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। তো দ্য চিলড্রেন মানে কি বাচ্চারা, রিলিজড মানে কি মুক্ত হয়ে যাওয়া, ফ্রম দেয়ার স্পেল তাদের যে সেই মন্ত্রমুগ্ধের মতো তারা অপেক্ষা করছিল সেখান থেকে তারা মুক্ত হলো, রাস্ট আউট ছুটে বাইরে বেরিয়ে আসলো, ইয়েলিং মানে চিৎকার করলো, ইনটু দ্য সামার টাইম অর্থাৎ সামার টাইম বলতে সেই গ্রীষ্মের সময়, গ্রীষ্মের সময় বলতে যে 1 ঘন্টার জন্য সূর্যটা বেরিয়ে এসেছে সেটাই তাদের কাছে হচ্ছে গ্রীষ্মের সময়, এবং সেই সময়টাই তারা ছুটে বাইরে বেরিয়ে আসলো এবং চিৎকার করতে শুরু করলো। তো এই পর্যন্ত আমাদের প্যাসেজটা দেওয়া হয়েছে, এটার বাংলা অনুবাদ আমরা লাইন বাই লাইন এখানে দিয়ে রেখেছি, তোমরা ভিডিওটিকে পজ করে চাইলে এর প্রতিটা লাইনের যে বাংলা অনুবাদ সেটাও এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে। নেক্সট এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো এবার আমরা পরপর আলোচনা করব। নাম্বার এতে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে টিক দিতে হবে, প্রশ্নের মান 1 × 2 = 2। নাম্বার 1-এ দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ রেড, গ্রিন, ব্লু আর ইয়েলো, অর্থাৎ আকাশটা, দ্য স্কাই মানে আকাশটা, সূর্যের যে চারিদিকের আকাশ সেটা কেমন ছিল, ব্লু মানে হচ্ছে নীল ছিল। তো অপশান সি, এটা সি সঠিক উত্তর হবে।
2 নম্বর হচ্ছে when the sun last came out the age of those children was, অর্থাৎ সূর্য যখন লাস্ট টাইম বেরিয়েছিল তখন এই বাচ্চাদের মানে বয়স কত ছিল? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স। তো সঠিক উত্তর হবে 2 ইয়ার্স, ঠিক আছে, 2 বছর বয়স ছিল তাদের। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে। প্রশ্নের মান 1 × 2 = 2। 1 নম্বর দেখা দ্য চিলড্রেন প্লেড, মানে শিশুরা খেলা করেছিল কোথায়? সেই আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে, সেই প্রতিধ্বনিত টানেল এর মধ্যে সেটা। ওকে, তো সেটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে প্যাসেজ থেকে তুলে নিয়ে। তো আমরা কী লিখবো? দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড সেং অফ সামার অ্যান্ড দ্য সান। এই অংশটা তোমরা প্যাসেজ থেকে তুলে নিয়ে লিখবে। নাম্বার 2 হচ্ছে দে ফরগট ড্যাশ। তো দে ফরগট দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ দ্য সান। সূর্যের তাপ এবং যে কালার সেটা তারা ভুলে গিয়েছিলেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যান্ট রেফার টু হিয়ার, অর্থাৎ এখানে কোন প্ল্যানেট মানে কোন প্ল্যানেট মানে কোন গ্রহের কথা এখানে বলা হয়েছে? এখানে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের কথা বলা হয়েছে। দ্য নেম অফ দ্য প্ল্যানেট রেফার টু হেয়ার ইজ ভেনাস, ঠিক আছে, ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের কথা এখানে বলা হয়েছে। নাম্বার 2 কী দেওয়া আছে দেখো? রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বলে এখানে একটি পোয়েম বা কবিতা রয়েছে। লেসন 6 মেল্ট দ্য মিস্ট আপ অন দ্য হিল, এখান থেকে দেওয়া হয়েছে কবিতাটি। তো দেখো আমরা কবিতাটি লাইন বাই লাইন আগে পড়ে নিই, যেটুকু আমাদের যেটুকু অংশ এখানে দেওয়া হয়েছে সেই অংশটুকু। মেল্ট দ্য মিস্ট আপন দ্য হিল, তো মেল্ট মানে কি? মৃদু, ঠিক আছে, দ্য মিস্ট মানে হচ্ছে কুয়াশা। তো মৃদু কুয়াশা আপন দ্য হিল পাহাড়ের ওপরে, ঠিক আছে, পাহাড়ের ওপরে মৃদু কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, টেলিং মানে কি? বলছে। নট অফ স্টর্মস মানে ঝড়ের কথা, এখানে নট দেওয়া আছে, তো ঝড়ের কোনো কথা বলছে না। টুমরো মানে হচ্ছে আগামীকাল, অর্থাৎ এই যে পাহাড়ের ওপরে এই যে মৃদু কুয়াশা দেখে এটা বোঝা যাচ্ছে যে আগামীকাল কিন্তু আর কোনো ঝড়ের সম্ভাবনা নেই, কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে না। নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, তো এখানে বলা হচ্ছে নো, না, নো মানে কি? না। দ্য ডে মানে হচ্ছে দিনটি, হ্যাজ ওয়েভড, উইপ মানে হচ্ছে কান্না করা, ওয়েভ কেন হচ্ছে এটা উইপের পাস্ট ফর্ম। তো দ্য ডে হ্যাজ ওয়েভড মানে দিনটি কেঁদেছে। ইটস ফিল বলতে মানে এর মধ্যে যে মানে পরিপূর্ণভাবে কান্না করেছে আর কি। এখানে কান্না করেছে বলার মানে হচ্ছে কি দিনটিতে প্রচণ্ড বৃষ্টি বা ঝড় হয়ে গেছে, ঠিক আছে। তো ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর তখন কি হয়? পুরো সেটা পরিষ্কার হয়ে যায়, আকাশ বা মেঘ পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। তাই বলা হচ্ছে নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, না দিনটি মানে অঝরে কান্না করেছে বা তার বৃষ্টি ঝরিয়েছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সোরো, স্পেন্ট মানে হচ্ছে অতিবাহিত করা, তো অতিবাহিত করেছে। ইটস স্টোর মানে হচ্ছে ভান্ডার, অফ সাইলেন্ট সোরো নীরব দুঃখ, সাইলেন্ট মানে কি? নীরব, সোরো মানে হচ্ছে দুঃখ, অর্থাৎ এর মধ্যে যে নীরব দুঃখ যন্ত্রণা ছিল, তার দুঃখ যন্ত্রণার যে ভান্ডার ছিল সেই ভান্ডারটা মানে এ অতিবাহিত করে দিয়েছে বা সেটা খরচ করে ফেলেছে, তাই এর মধ্যে আর কোনো কান্নার আর কিছু নেই, সব কিছু ঝরিয়ে দিয়েছে। ওকে, মানুষের ক্ষেত্রেও তাই হয়, মানুষের অজরে যদি কান্না করার পর মানে শরীর তার বা শরীর মন সব কিন্তু হালকা হয়ে যায়, তো সেটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে, বৃষ্টির একটা দিনের মাধ্যমে। এরপর দেখো আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, এখানে কবি বলছেন, ঠিক আছে, কি আই অ্যাম গান ব্যাক মানে আমি ফিরে গেছি, গান ব্যাক মানে ফিরে গেছি, টু দ্য ডেজ অফ ইউথ মানে আমার যে শৈশব বা ছোটোবেলা, সেই ছোটোবেলার দিনগুলোতে আমি আবার ফিরে গেছি। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটা শিশু হয়ে গেছি। অ্যান্ড বেনিথ, এটা বেনিথ হবে, ঠিক আছে, অ্যান্ড বেনিথ মাই ফাদার শেল্টারিং রুম, এবং আমার বাবার যে আশ্রয়স্থিত যে রূপ মানে হচ্ছে ছাদ, রূপ বলতে কি? ঘরের ছাদ, সেই ঘরের বাবার আশ্রয়স্থলের যে ছাদ, সেই ছাদের নিচে। ওকে, অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং নিয়ার মানে কাছে, দ্য ওল্ড মানে পুরনো, হল ডোর মানে হচ্ছে যে বড় ঘর সেটাকে বলা হয় হল, ডোর মানে হচ্ছে দরজা, সেই পুরনো বড় ঘরের যে দরজা সেই দরজার কাছে, এবং আমার বাবার আশ্রয়িত যে ছাদ সেই ছাদের নিচে যেন আমি আবার আমাকে কল্পনা করতে পারছি, এটা কবি বলছেন। ওকে, এটার বাংলা অনুবাদ এখানে দেখো আমরা দিয়ে রেখেছি প্রতিটা লাইনের, ঠিক আছে, এখান থেকে তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারো। পরে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমরা জেনে নেব। নাম্বার এতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস
ইভেন বিলো। এখানে ঠিক হলো টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে, 1 × 2 = 2। নাম্বার 1 দ্য মিস্ট আপন দ্য হিল ইজ ভেরি ডেন্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই পাহাড়ের উপরে যে কুয়াশা, এই কুয়াশাটা খুবই ঘন কুয়াশা। তো এটা ভুল তথ্য আমরা কী দেখেছি, মিল্ড মিস্ট, মানে হালকা মৃদু কুয়াশা ছিল কবিতা যেটা আমরা দেখলাম। তো আমরা কী হবে, আমাদের এফ হবে, এটা এফ লিখবো। নাম্বার 2 ইট রেইনড হেভিলি ডিউরিং দ্য ডে, ইট রেইনড হেভিলি ডিউরিং দ্য ডে, মানে দিনের সময়টা প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছিল। তো এটা হবে টি, ঠিক আছে। মানে বৃষ্টি হওয়ার পরে তারপর কিন্তু আর পরের দিন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের দিনে বৃষ্টি হয়ে গেছে, এখানে কবিতা কী বলা হয়েছে যে টুমরো, মানে আগামীকাল আর কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। নাম্বার বিতে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ এই কবিতাটির নাম লিখতে হবে এবং কবির নামটা লিখতে হবে, ঠিক আছে। এটা কোন কবিতা, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মেল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এটা হচ্ছে কবিতার নাম। অ্যান্ড দ্য পোয়েট ইজ, এবং পোয়েট মানে কবি হচ্ছে এমিলি জেন ব্রন্টে। ওকে, রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানটা একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। 3 নম্বর দাগে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এই প্যাসেজটি পড়ে নিজের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো প্যাসেজটি কিন্তু আমাদের বইতে নেই, এটা আননোন একটি প্যাসেজ। তো চলো প্যাসেজটি আগে আমরা পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখব। কি বলা হচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা ইজ আ লার্জ মার্বেল বিল্ডিং হুইচ was built between 1906 and 1921. It is dedicated to the memory of Queen Victoria 1819 to 1901 and is now a museum and tourist destination under the Ministry of Culture. The memorial lies off Maidan by the bank of the Hooghly River. On the weekends like Saturday and Sunday, school children and outsider flock here in large number. Since its inception, it has always increased the number of visitors by day. The popularity of this monument has made it an ideal hotspot for tourists. The museum is open up to 5 p.m. This is a nice place for sitting and relaxing. The museum has a lot of collection of erstwhile things. Victoria Memorial is one of the topmost tourist attraction in Kolkata today. The visitors exploring the historical places in Kolkata might find it at the top of their list. It is located at the hub of the city. The construction of the monument was delayed by Karjan in 1905 with subsequent loss of local enthusiasm for the project and by the need for testing foundations. The work of construction was entrusted to Mrs. Martin and Company, Mrs. Martin and Company of Kolkata. The work on the superstructure started in 1910, but it was open for all in 1921 when India was independent. Some more addition were done. তো প্যাসেজটা আমরা একবার রিডিং পড়লাম, এখান থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। বাংলাটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা বাংলাটিকে একবার পড়ে নিতে পারো। এখানে আমাদের যে প্রশ্ন দেওয়া হচ্ছে নাম্বার এতে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে। 1 নম্বর জায়গায় কুইন ভিক্টোরিয়া ডায়েড ইন 1921, 1901, 1910, 1905। তো কুইন ভিক্টোরিয়া ডায়েড ইন মানে কুইন ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া মারা গিয়েছিলেন 1901 খ্রিস্টাব্দে। 2 নম্বর জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ ওপেন ফর দ্য ফার্স্ট টাইম ফর পাবলিক ইন, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রথম মানে পাবলিকের জন্য জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1906, 1921, 1922, 1905। উত্তর হবে 1921। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড অ্যাট ময়দান, ধর্মতলা, পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিট। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা কোথায় অবস্থিত, এটা হবে ময়দান, ঠিক আছে। তারপরে 4 নম্বর দেখে দ্য মেকিং অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ ডিলেড বাই কুইন ভিক্টোরিয়া, কার্জন, ক্লাইভ,
তারপর হচ্ছে কি কর্নওয়ালিস। তো এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা এই যে এটার কাজ মানে তৈরি করার যে কাজ, সেই কাজটা ডিলে করা হয়েছিল কার দ্বারা, মানে কি এর কাজটাকে ডিলে করেছিল মানে দেরি করিয়ে দিয়েছিল আর কি, সেটা হচ্ছে কার যেন। অপশান বি এটা সঠিক উত্তর হবে। তারপর হচ্ছে নাম্বার বিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস in the boxes on the right hand side and pick out the supporting sentence or phrase in favor of your answer। অর্থাৎ সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে এবং তার সঙ্গে একটা করে স্টেটমেন্ট দিতে হবে কেন ভুল এবং কেন ঠিক। ঠিক আছে, 2 × 2 = 4। নাম্বার 1 কী হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ বিল্ড আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতবর্ষের স্বাধীনতার পর তৈরি হয়েছিল, এটা ভুল হবে, এফ লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ড্যাশ ড্যাশ ড্যাশ, তিনটে ড্যাশ দিয়ে আমরা কী লিখছি দেখুন, ওয়াজ বিল্ড বিটুইন 1906 to 1921। অর্থাৎ 1906 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল। তা এটা কি স্বাধীনতার আগে, ভারত স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে দ্য মনুমেন্ট ইজ আ ট্যুরিস্ট অ্যাট্রাকশান ইন কলকাতা। এই যে মনুমেন্টটা হচ্ছে কলকাতায় একটা ট্যুরিস্টদের মানে যারা পর্যটন করে আর কি, ঠিক আছে, তাদের পর্যটকদের একটা হচ্ছে অ্যাট্রাকশনের একটা হচ্ছে জায়গা, ঠিক আছে, মানে আকর্ষণের একটা হচ্ছে জায়গাটা। তো টি হবে এবং স্টেটমেন্ট কী লিখবে এখানে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশান ইন কলকাতা টুডে। নাম্বার সিতে ফাইন্ড আউট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রি ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এই যে ফ্রি শব্দটার একটা সিনোনিম খুঁজে বের করে, বা সিনোনিম মানে কি, সিনোনিম মানে হচ্ছে শব্দের অর্থ, শব্দার্থ, প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো কী হবে, ফ্রি মানে কি, ফ্রি মানে হচ্ছে মুক্ত, তো ওপেন মানে হচ্ছে মুক্ত বা খোলা, ফ্রি মানে হচ্ছে খোলা বা, ঠিক আছে, তো ফ্রি এর সিনোনিম হবে ওপেন এখানটায়। তারপরে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 4 দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 1 নম্বর দেখে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তো টার্ন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি জটিল বাক্যে লিখতে হবে। জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স ইংরেজিতে কীভাবে তৈরি করতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সে কী হয়, একটা মেইন ক্লজ থাকে আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ঠিক আছে, এবং সেই সাবঅর্ডিনেট ক্লজটা হোয়েন বা হোয়াট বা হোয়ার, ঠিক আছে, এই ধরনের কিছু দিয়ে মানে যুক্ত করা থাকে। তো আমরা এখানে কি লিখতে পারি, হি ইজ টু উইক টু ওয়াক, তো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তো সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখানে আমাদের হি ইজ সো উইক এটা হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট হি ক্যান নট ওয়াক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরপর আই স হিম প্লেয়িং, আমি তাকে খেলতে দেখেছিলাম, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো আই স হিম প্লেয়িং, আমি তাকে খেলতে দেখেছিলাম। তো দেখো এখানে আমরা এটা কীভাবে করবো, এখানে আই স হিম প্লেয়িং, তো এখানে হিম এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর আই হচ্ছে সাবজেক্ট। তো অবজেক্টটাকে প্রথমে লিখতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তো অবজেক্টটা হিমটাকে আমরা কী করবো, হি লিখবো, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তো আমরা কী করবো, হি এর পরে একটা ওয়াজ হবে, তো হি ওয়াজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, ভাবটা কি স সিন, থার্ড ফর্ম সিন, তো হি ওয়াজ সিন, তারপর কী হবে প্লেয়িং বাই মি, ওকে, তাকে খেলতে দেখা হয়েছিল আমার দ্বারা, এরকম বাংলা অর্থ হবে এটার। নাম্বার 3 হচ্ছে আই সেড টু মাই মাদার ডিড ইউ সি মাই বুক, আমি আমার মাকে বললাম তুমি কি আমার বইটা দেখেছো। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তো আমরা কী লিখবো, আই আস্কড মাই মাদার ইফ সি হ্যাড সিন মাই বুক, আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম যে তিনি আমার বইটা দেখেছেন কি না। 4 নম্বর হচ্ছে হি ওয়াজ অনেস্ট অ্যান্ড রিটার্নড দ্য ব্যাগ ফুল অফ মানি, অর্থাৎ সে সৎ এবং টাকা ভর্তি ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছিল। টার্ন ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তো বিং অনেস্ট হি রিটার্ন দ্য ব্যাগ ফুল অফ মানি, অর্থাৎ বিং অনেস্ট মানে সততার সঙ্গে সে ব্যাগটা টাকা ভর্তি ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছিল। এরপর দেখো 5 নম্বর দেখে দ্য বয় ডিড নট ওবে হিজ প্যারেন্টস, ছেলেটি তার মা বাবাকে ওবে মানে কি মান্য করে না। চেঞ্জ ইট ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, এটাকে লিখতে হবে হ্যাঁ বাচক সেন্টেন্সে। তো দ্য বয় ডিসওবেড হিজ প্যারেন্টস, ছেলেটি তার মা বাবাকে অমান্য করে, ওকে। এরপর 6 নম্বর দেখে প্রশ্ন, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, মানে অনুগ্রহ করে আমাকে 1 গ্লাস জল দাও। চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ লিখতে হবে। তো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তোমাকে 1 গ্লাস জল দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। নেক্সট হচ্ছে নাম্বার বিতে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস, এখানে সঠিক ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে শূন্যস্থানগুলিকে। মাই আঙ্কেল রিকভার্ড কুইকলি ফ্রম ইলনেস, আমার কাকা অসুস্থতা থেকে কুইকলি মানে দ্রুত রিকভার করেছে মানে সুস্থ হয়ে উঠেছে, আরোগ্য লাভ করেছে। তো রিকভার এর যে আরোগ্য লাভ করে এটা কী হয়, কেম অ্যারাউন্ড,
এখানে আমরা এই রিকভার এর জায়গায় হবে কি হবে, কেম অ্যারাউন্ড হবে। এখানে কাম অ্যারাউন্ড দেওয়া যায়, কামের এখানে কিন্তু যেহেতু পাস্ট ফর্মে রয়েছে এটা, এটাকেও আমাদের কেম অ্যারাউন্ড লিখতে হবে। 2 নম্বরে ডোন্ট এভার হেট আদার্স, মানে কখনো কাউকে ঘৃণা করো না। দ্য হেট মানে কি ঘৃণা করা, এটার মানে প্রেজার ভার্ব কি লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে ঘৃণা করা, তো ডোন্ট এভার লুক ডাউন আপন এটা হবে, ঠিক আছে, কাউকে ঘৃণা করো না, লুক ডাউন আপন এটা এখানে লিখতে হবে। তারপরে সেকশন সি রাইটিং স্কিলে দেওয়া আছে 5 নম্বর থেকে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এখানে একটা কি বলা হচ্ছে, একটা নিউজ পেপারের রিপোর্ট লিখতে হবে একটা রোড অ্যাক্সিডেন্টের ওপরে 100 শব্দের মধ্যে, এবং নিচে যে পয়েন্টসগুলো রয়েছে এই পয়েন্টসগুলোর সাহায্যে লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। ব্রেক ফেলার অফ আ বাস, একটা বাসের ব্রেক ফেল হয়েছে। কোলাইডেড উইথ আ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলো। 5 ইনজুরেড, 5 জন ইনজুরেড হলো, আহত হয়েছিল। ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওমেন, সেখানে একজন শিশু এবং একজন মহিলা ছিল। ইনজুরেড সেন্ট টু হসপিটাল, মানে আহতদের হসপিটালে পাঠানো হয়েছিল। রিলিজড উইদিন ফার্স্ট এইড, রিলিজড উইথ ফার্স্ট এড মানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। ট্রাফিক ডিসরাপ্টেড, মানে ট্রাফিক ব্যবস্থা যেটা সেটা মানে ডিসরাপ্টেড হয়েছিল, অর্থাৎ সেটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল আর কি, ঠিক আছে। এরপর দেখো পুলিশ ইন্টারভেন্স, মানে পুলিশের হস্তক্ষেপ সেখানে হয়ে পড়েছিল আর কি। নর্মালসি রিস্টোর, তারপরে যে স্বাভাবিক অবস্থা সেটা রিস্টোর হয়েছিল বা ফিরে এসেছিল। এইগুলোর সাহায্যে আমাদের একটা রিপোর্ট লিখতে হবে। রিপোর্ট লেখার জন্য আমরা কী লিখবো, সবার ওপরে ব্রেক ফেলার বাস কোলাইডস উইথ আ ট্রাক, মানে একটা হেডিং লিখতে হবে। রিপোর্ট বলতে আমরা খবরের কাগজে যে রিপোর্টগুলো দেখে যেগুলো পড়ি আর কি, যে খবরগুলো যে পড়ি আর কি খবরের কাগজে বা নিউজ পেপারে, সেই জিনিসটাই আমাদের একটা লিখতে হবে এখানে, ঠিক আছে। যেমন কোনো সাংবাদিক বা রিপোর্টার গিয়ে কোনো জায়গাটা কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা হয়েছে, সেখান থেকে তথ্য নিয়ে তিনি কিন্তু একটা রিপোর্ট লেখেন, তো সেরকম একটা রিপোর্ট আমাদের লিখতে হবে। তো সেখানে কিন্তু একটা হেডিং দেওয়া থাকে ওপরে, ব্রেক ফেলার বাস কোলাইডস উইথ আ ট্রাক, মানে হচ্ছে ব্রেক ফেলার বাস বলতে কি একটা বাসের যে ব্রেক ফেল হয়ে গেছে সেরকম একটা বাস একটা ট্রাকের সঙ্গে ধাক্কা দিল, তো এটা হচ্ছে আমরা হেডিং লিখলাম। এরপর কী লিখতে হবে, যেখানে ঘটনাটা ঘটছে সেইখানটার জায়গাটার নাম লিখতে হবে এবং তারিখটা লিখতে হবে, ঠিক আছে। তারপর আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো বাই আ স্টাফ রিপোর্টার, অথবা স্টাফ রিপোর্টটা আমরা এখানে মানে আগেও লিখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা ডেটটাও দিতে পারি, ঠিক আছে। দেখো এরপর আমরা কি লিখবো, দেখো এখানটায় কি লিখছি, অ্যাটলিস্ট 5 persons ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওম্যান ওয়ার ইনজুরিড ওয়েন আ মিনিবাস কোলাইডেড উইথ আ ট্রাক, অর্থাৎ অন্তত 5 জন ব্যক্তি, তার মধ্যে একজন শিশু এবং একজন মহিলা আহত হলো যখন একটা মিনি বাস একটা ট্রাককে গিয়ে ধাক্কা মারলো। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট সিনথি মোড় অ্যাট অ্যারাউন্ড 11:30 AM, মানে এই যে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটেছিল কোথায়, সিনথি মোড়ে, এবং সকাল 10:30 নাগাদ ঘটেছিল। নিয়ার সিনথি মোড় দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেক অ্যান্ড দ্য বাস কোলাইডেড উইথ আ ট্রাক কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। তো দেখো এখানে কী বলেছে, নিয়ার সিনথি মোড়ের কাছে দ্য ড্রাইভার কী করেছিল, লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেক মানে ব্রেকের যে কন্ট্রোল সেটা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড দ্য বাস কোলাইডেড উইথ আ ট্রাক, এবং বাসটা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মেরেছিল। কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছিল। লোকাল পিপল রাস্ট টু দ্য স্পট, স্থানীয় যে লোকজন তারা সেই জায়গায় গিয়েছিল। অ্যান্ড রেস্কিউড দ্য প্যাসেঞ্জার্স, এবং সেখানকার প্যাসেঞ্জারদের উদ্ধার করেছিল। পুলিশ রিচড দ্য স্পট, তারপর কি মানে পুলিশ সেই জায়গায় স্পট মানে কি সেই জায়গায় পৌঁছেছিল কুইকলি মানে তাড়াতাড়ি। অ্যান্ড কন্ট্রোলড দ্য হোল সিচুয়েশন, এবং সম্পূর্ণ যে সিচুয়েশন বা পরিস্থিতি সেটা তারা নিয়ন্ত্রণে এনেছিল। দ্য ইনজুর্ড পারসনস ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, যে আহত ব্যক্তিদের যে কাছাকাছি হসপিটাল সেখানে পাঠানো হয়েছিল, সেখানে পাঠানো হলো, ঠিক আছে। দে ওয়ার রিলিজড আফটার ফার্স্ট এড, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছিল তাদেরকে। ডিউ টু দ্য কোলাইশন ট্রাফিক গট ডিস্টার্বটেড বাট নর্মালসি ওয়াজ রিস্টোরড উইদিন অ্যান আওয়ার, অর্থাৎ এই মানে কোলাইশন মানে কি এই যে ধাক্কা দুটো বাস এবং এর মধ্যে ট্রাকের মধ্যে ধাক্কার ফলে কি সেখানকার ট্রাফিক ব্যবস্থা যেটা সেটা কিন্তু বিপর্যস্ত হয়েছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে যে নর্মাল স্বাভাবিক অবস্থা সেটা আবার ফিরে এসেছিল। তো এরকম করে আমরা একটা রিপোর্ট এখানটা লিখলাম, ঠিক আছে। এটার একটা বাংলা অর্থ দিয়ে রেখেছি আমরা এখানটায়, ঠিক আছে। বাংলাটা তোমরা এখান থেকে পড়তে পারো।
তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরের যে পিডিএফ সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু পেইড কোর্স থেকে তোমরা নিতে পারবে এই পিডিএফগুলোকে। প্রথমে তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করে নিতে হবে। নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি নিজের এলাকার নাম, পাসওয়ার্ড নিজের মতো করে দেবে, রেজিস্টার করতে হবে। পরের বার সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা অ্যাপের মধ্যে থেকে পেমেন্ট করার পর কিন্তু সমস্ত পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।